তো আমরা আজকে একটু আলোচনা করব যে আমাদের যে সিলেবাসটা রয়েছে তার ভিত্তিতে আমাদের যে পড়াশুনো করতে হবে সেই সিলেবাসের মধ্যে কি কি পড়তে হবে সেগুলোর কথা আমরা আজকে ডিসকাস করব। তার সাথে সাথে আমরা কিছু আগের বছর আগের যে দুটো প্রিভিয়াস কোশ্চেন হয়েছে সেগুলো আমরা ডিসকাস করব। আগে আমাদের কেমন পরীক্ষায় কোশ্চেন পড়েছে সেগুলো আমাদের মাথার মধ্যে একটু রাখতে হবে। তো প্রথমে আমি একটু ডিসকাস করে দিই আমাদের যে সিলেবাসটা সম্পর্কে। সিলেবাস সম্পর্কে আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে সিলেবাসের মধ্যে প্রায় বলেছে জেনারেল স্টাডিজ কথাটা বলা হয়েছে। এবার এই জেনারেল স্টাডিজ বলা মানেই এর মধ্যে কিন্তু বহু জিনিস রয়েছে। বহু জিনিস থাকার ফলে কি হয়েছে যে আমরা একটু কনফিউজ হই যে আমাদের কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না। এবার কখনোই জেনারেল স্টাডিজ পড়ার সময় এটা আমাদের মনে হতে পারে যে এইটা স্যার তো পড়ে নিয়েছি, এগুলো থেকে স্যার কমন পেয়ে যাবো। এই চিন্তা মাথা থেকে একটু সরাতে হবে। তার কারণ এক্সাম মানে পরীক্ষা বা এক্সামের উপর ভিত্তি করে কোশ্চেনের কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়। যেমন এক্সামের ক্ষেত্রে কি হয়, যেমন তুমি যদি রেলের পরীক্ষা দিতে চাও সেখানে জেনারেল স্টাডিজ এর যে কোশ্চেন থাকে সেগুলো সরাসরি জেনারেল স্টাডিজ থেকে না থেকে থাকে জিকে ওরিয়েন্টেড, জেনারেল নলেজ ওরিয়েন্টেড থাকে রেলের পরীক্ষা। আবার যদি তুমি পরীক্ষা দিতে যাও, আমাদের হচ্ছে ডাব্লিউবিসিএস পরীক্ষা দিতে যাও, তখন কোশ্চেন কিন্তু জিকে ওরিয়েন্টেড থাকে না, জেনারেল স্টাডিজ ওরিয়েন্টেড হয়ে যায়। এবার দুটোর মধ্যে কি পার্থক্য? যে জেনারেল স্টাডিজ আর জেনারেল নলেজ কি একই জিনিস না আলাদা জিনিস? সেটা বুঝতে গেলে প্রথমে একটা জিনিস ভালো করে বুঝতে হবে যে জেনারেল স্টাডিজ এর মধ্যে কোন কোন জিনিসগুলো ইনক্লুডেড হয়। তাদের মধ্যে সিম্পলি আমাদের ইতিহাস বা হিস্ট্রি ইনক্লুডেড হয়। তার সাথে সাথে আমাদের হচ্ছে জিওগ্রাফি বা ভূগোল থাকে। তার সাথে সাথে আমাদের অর্থনীতি বা ইকোনমিক্স থাকে। এবং তার সাথে সাথে আমাদের ভারতের সংবিধান বা আমাদের যে কনস্টিটিউশন থাকে। এগুলোকে স্পেসিফিক্যালি আমরা বলতে পারি যে এগুলো আমাদের জেনারেল স্টাডিজ এর মধ্যে পড়ে। কিন্তু যখনই এটা জেনারেল নলেজ বা যখন জিনিসটা আমাদের কাছে জেনারেল নলেজ হয়ে যাবে বা সাধারণ জ্ঞান হয়ে যাবে, তখন এই জিনিসের মধ্যে কিন্তু আরো কিছু জিনিস ইনক্লুডেড হয়ে যায়। সেই জিনিসগুলো কি কি ইনক্লুডেড হয়? এর মধ্যে ইনক্লুডেড হয় আমাদের কি স্ট্যাটিক জিকে পোর্শন। ঠিক আছে, স্ট্যাটিক জিকে পোর্শন। তার সাথে ইনক্লুডেড হয়ে যায় আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। এবার কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা করে জেনারেল স্টাডিজ আমরা বলি না, এগুলোকে আমরা জেনারেল নলেজের মধ্যে পড়ে থাকি। এবার এই যে ব্যাপারটা আমাদের কাছে খুব কনফিউজিং ব্যাপার যে জেনারেল স্টাডিজ আর জেনারেল নলেজ বলতে কি বুঝি। এবার জেনারেল নলেজের মধ্যে কিন্তু জেনারেল স্টাডিজও পড়ে যায়, কিন্তু জেনারেল স্টাডিজ এর মধ্যে প্রপারলি জেনারেল নলেজ কিন্তু পড়ে না। অর্থাৎ আমাদের পরীক্ষার সময় আইডেন্টিফাই করতে হবে যে পরীক্ষায় কি সিলেবাস দেওয়া হবে। যদি আমরা ফলো না করি তাহলে অন্ধের মতো বই পড়ে গিয়ে আমাদের কিন্তু কোনো কাজের কাজ হবে না। পড়ে যাবে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন কমন কখনো পাবে না। এবার যারা বলে 100% কমন যোগ্য এইসব কথাগুলো বলে, এগুলো ওইভাবে নয়, ব্যাপারটা সেই জ্যোতিষের মতো। যেমন জ্যোতিষ কি বলে, কিছু প্রেডিক্ট তোমার করে থাকে, এই তোমার সাথে হয়েছিল, সেরকম এক্সামের ক্ষেত্রে আমরা কিছু প্রেডিক্ট করতে পারি যে এই পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন আসতে পারে। তো আগেও যারা বিভিন্ন পরীক্ষা দিয়েছো তারা দেখেছো যে আমরা যেরকম যেই ধরনের কথা বা যেই ধরনের কোশ্চেনের উপর আমরা ফোকাস করতে বলি, জেনারেলি সেই ধরনের কোশ্চেনই এসে থাকে। সেটা ইতিহাস বলো, ভূগোল বলো বা অন্যান্য বিষয় বলো, প্রায় সমস্ত জায়গায় এই ধরনের ব্যাপারগুলো এসে থাকে। অর্থাৎ আমাদের কিন্তু এই জিনিসের উপরে ফোকাস করতে হবে। এবার তোমাদের একটা কথা প্রথমেই বলি, এই এক্সাম দিতে গিয়ে এই ইতিহাস বলো বা ভূগোল বলো বা অর্থনীতি বলো বা সংবিধান বলো, যে কোনো জিনিসের একটা কোর পোর্শন হয়ে থাকে, যেটাকে আমরা বলি কোর বা মূল বিষয়বস্তু থাকে। এবার মূল বিষয়বস্তুর উপরে কোশ্চেন কিন্তু আজকালকার দিনে খুব কম। মানে মূল বিষয়বস্তু বলতে কি, একদম যে আমরা বলবো যে সিন্ধু সভ্যতা বলো বা বৈদিক সভ্যতা বলো, যেখানে অ্যাকচুয়াল ডেডিকেটেড বই থেকে কোর অংশ থেকে কোশ্চেন কিন্তু আজকের দিনে প্রচুর কম। আজকের দিনের যে কোশ্চেন হয় সে কোর জিনিস থেকে বাইরে বেরিয়ে এসে এর উপরে ভিত্তি করে বিভিন্ন রিসেন্ট জিনিসের উপরে কোশ্চেন এসে থাকে। রিসেন্ট কিছু ঘটনা, রিসেন্ট টপিক বা রিসেন্ট কোনো জিনিসের উপরে একটু এক্সট্রা জিনিসপত্র। অর্থাৎ কোর অংশ থেকে আজকের দিনের কোশ্চেন কিন্তু ভীষণ কম হয়ে থাকে। আজকের দিনের
রিসেন্ট টপিকের উপর ভিত্তি করে, অথবা সেই আগেকার যে আগে যে টপিকটা ছিল সেটা আজকের দিনে কি ধরনের ইম্প্যাক্ট আমাদের কাছে পড়ছে, সেই ধরনের কোশ্চেন এসে থাকে। যেমন তুমি ধরো একটা এক্সাম্পল দিই, যে তোমরা হয়তো কখনো শুনেছো যে একটা ডাইনেস্টি ছিল হোয়সেল ডাইনেস্টি। এবার তোমরা বলবে না স্যার প্রথম শুনছি হোয়সেল ডাইনেস্টি বলে, হোয়সেল বংশ বলে স্যার প্রথম শুনছি। অনেকে হয়তো শোনোইনি যে হোয়সেল বংশ বলে কিছু ছিল। এবার এখন হোয়েসেল বংশ থেকে কিছু কোশ্চেন থ্রো করা হচ্ছে, তার কারণ কি? এটা আমাদের হোয়েসেল ডাইনেস্টি কিন্তু একটা প্রাচীন জিনিস, কিন্তু প্রেজেন্টলি কিছু একটা ঘটনার জন্য এটা আজকে খবরের মধ্যে এসেছে। সেই কারণে এই ডাইনেস্টি সম্পর্কে আমাদের জানতে হবে। আশা করি বুঝতে পারছো যে আমাদের টেকনিক বা কি ধরনের পড়াশোনা করতে হবে। অর্থাৎ পড়াশোনা আজকে যে কোর পোর্শন, আমি একটা বই নিলাম, সেই বই থেকে আমি প্রচুর এমসিকিউ করে গেলাম, কিন্তু পরীক্ষায় দেখলাম কোশ্চেন কমন এলো না বা কোশ্চেন আমি করতে পারছি। প্রবলেম কেন হচ্ছে? তোমরা কোর জিনিসের উপরে বেশি জোর দিয়ে দিচ্ছ। তার মানে কি কোরের উপরে জোর দেবো না? অবশ্যই দিতে হবে। কারণ কোর জিনিসের উপরে তোমার যদি জোর না থাকে, তুমি এর উপরের জিনিস আলোচনা করতে পারবে না। আর কোর জিনিস থেকে যেসব কোশ্চেন গুলো থেকে সেটা কিন্তু বাকিরা করতে পারবে, তুমি করতে পারবে না। অর্থাৎ আজকের দিনের পড়াশোনাটা শুধুমাত্র যে এই কোর অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে সেরকম কিন্তু নয়। অর্থাৎ আমাকে রিসেন্ট টপিক এবং খুব ভালোভাবে প্রিভিয়াস ইয়ার্স ফলো করতে হবে। এবার প্রিভিয়াস ইয়ার্স বলতে কি জিনিস? বলে স্যার আমরা যে পরীক্ষাটা দিচ্ছি সেটা হচ্ছে ক্লার্কশিপ এক্সাম দিচ্ছি, তার তো স্যার প্রিভিয়াস ইয়ার বলতে একটা এক্সামই হয়েছে, 2019-এ যেটা হয়েছিল ক্লার্কশিপ, 2019 যেটা হয়েছিল সেটাই একমাত্র স্যার আমাদের প্রিভিয়াস ইয়ার। তাহলে কি স্যার ওই একটা কোশ্চেন পেপার করে গেলেই আমাদের হবে? না। তাহলে তোমাদের কি করতে হবে? ক্লার্কশিপ 2019 তো করতেই হবে। তার সাথে সাথে অন্যান্য যেসব পিএসসির এক্সাম হয়েছিল, পিএসসি যে মিসলেনিয়াস বলো, ঠিক আছে? তারপর ডব্লিউবিসিএস এর যে কোশ্চেন পড়েছে, বিশেষ করে ডব্লিউবিসিএস এর প্রিলিমিনার যে কোশ্চেন সেট, এটা প্রত্যেকের কাছে অ্যাভেলেবেল, অনলাইনেও অ্যাভেলেবেল রয়েছে। প্রতি বছর ডব্লিউবিসিএস এর কোশ্চেন আমাদের কিন্তু ফলো করে যেতে হবে প্রিভিয়াস ইয়ার কনসিডার করে। তারপর ফুডের এক্সাম। এবার তার সাথে সাথে আরো কিছু এক্সাম থাকে যেগুলো হয়তো তোমরা জানো না, কিন্তু সেগুলো আমাদের করতে হবে। যেমন পিএসসি থেকে একটা অডিট অ্যান্ড জেনারেল একটা অডিটের এক্সাম হয়ে থাকে। বলবে স্যার এটা তো আমরা পরীক্ষা দেবো না, আমরা তো এর জন্য এলিজিবল নয়। কিন্তু এই যে অডিটের এক্সাম যে হয়ে থাকে, তারও সিলেবাস কিন্তু জেনারেল স্টাডিজ তার মধ্যে থাকে। অর্থাৎ আমাদের অন্তত লাস্ট 2 থেকে 3 বছরের, খুব ভালো করে বুঝবে, লাস্ট 2 থেকে 3 বছরের অথবা 3 থেকে 4 বছরের পিএসসির যতগুলো এক্সাম হয়েছে, তাতে সেই এক্সাম তোমরা হয়তো দাওনি বা এলিজিবল নয়, কিন্তু সেই এক্সামে যে জেনারেল স্টাডিজ এর কোশ্চেন গুলো পড়েছে সেগুলো কিন্তু তোমাদের ফলো করতে হবে। এবং সব থেকে বেশি কোনটা ফলো করতে হবে? লাস্ট ইয়ারের পিএসসির যা কোশ্চেন হয়েছে। মানে তোমরা পরীক্ষা দেবে, সাপোজ এইটা 2023-এ ক্লার্কশিপ তো ফিল আপ হচ্ছে, 24-এ পরীক্ষা হবে। তার মানে 2023-এ 2023-তে পিএসসি যত পরীক্ষা কন্ডাক্ট করেছে, ডাব্লিউবিসিএস বলো, আমাদের মিসলেনিয়াস বলো, বা যেটা মিসলেনিয়াস হয়নি, অডিট অ্যান্ড জেনারেল বলো, বা এরকম আরো কিছু কোশ্চেন আছে, সেই এক্সাম যেগুলো নিয়েছে সেগুলোর কোশ্চেন পেপার কিন্তু ফলো করতে হবে। কারণ সেখান থেকে তুমি বুঝতে পারবে পরীক্ষার ট্রেন্ড, কোশ্চেনের ট্রেন্ড কোন দিকে যাচ্ছে। বলো, বোঝাতে পারলাম আমি প্রত্যেককে কিভাবে আমাদের কোন স্ট্র্যাটেজিতে পড়াশোনা করতে হবে? ক্লিয়ার হচ্ছে প্রত্যেকে কথা? হ্যাঁ স্যার। অর্থাৎ পড়াটা কিন্তু শুধু পড়ার মতো পড়ে নিলে হবে না, আমাদের কিন্তু স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করতে হবে। ঠিক আছে? এবার পড়াশোনা আমি এই কথাগুলো আমি ক্লাসের সাথে সাথে ডিসকাশন করব। তোমরা কি করবে না করবে সমস্ত কিছু আমি ধীরে ধীরে ডিসকাশন করব। সেটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। কিন্তু তোমাদের আমি যে কোর কথাগুলো বলছি, এই কথাগুলো দেখো প্রত্যেক দিন ক্লাসে তো নিশ্চয়ই আমি আলোচনা করতে পারবো না। এই কারণে শুরু হওয়ার আগে আমি তোমাদেরকে ডিসকাশন গুলো বলে দিচ্ছি আমাদের কিভাবে পড়তে হবে। এবার এবার সব থেকে বড় একটা প্রবলেমের জায়গা যেটা পরীক্ষায় কোশ্চেন আসে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্স এর যে কোশ্চেন, সেটা আমাদের মধ্যে অনেক মিসকনসেপশন আছে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে। জেনারেল মিসকনসেপশন কি? কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কিভাবে ফলো করি? যে কোনো একটা ওয়েবসাইট দেখে নিলাম, সবাই ধরো স্বপ্ন বলো, কলম বলো, আড্ডা বলো, এরকম প্রচুর ওয়েবসাইট আছে যারা কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন 10টা করে প্রোভাইড করে দেয়। তো আমরা কি করি? সেগুলো পড়ি, সেগুলোকে মুখস্থ করি, বা ক্লাসেও কি হয় সেই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করে দেয়।
এবার পরীক্ষা দিতে গিয়ে অ্যাকচুয়ালি দেখো যে যেগুলো আমরা পড়ে এলাম বা আমাদের পড়ানো হয়েছে বা স্যার ক্লাসেও পড়িয়েছে, সেগুলো থেকে কোশ্চেনের পরিমাণ কিন্তু খুব কম। অর্থাৎ যেগুলো আমরা পড়ে আসছি বা যেগুলো ঘটনাগুলো ঘটছে, সেগুলো থেকে আমরা কোশ্চেন পাচ্ছি। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেনের ট্রেন্ড এখন কোন দিকে চলে গেছে? আমি আগের দিনে ডিসকাস করেছিলাম আজকালকার কারেন্ট অ্যাফেয়ার্স এর ট্রেন্ড চলে গেছে জিও পলিটিক্স থেকে। অর্থাৎ আমি বলেছি যে জিও পলিটিক্স আজকের দিনে যদি না জানো তাহলে কিন্তু করতে পারবে। কিরকম? যে আমরা যদি আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবে। যে আমাদের যে আর্ম ইম্পোর্টে আমাদের ভারত কি হয় আর্ম ইম্পোর্ট করে আবার এক্সপোর্টও করে। ইম্পোর্ট এক্সপোর্ট মানে আমরা আর্মস বা যুদ্ধের যে জিনিস ইম্পোর্টও করি আবার এক্সপোর্টও করি। এবার আর্মস ইম্পোর্ট আর এক্সপোর্টে ভারতের বর্তমানে পজিশন কত? স্থান কত? এবার বলবে স্যার এটা কি করে বলবো? এটা তো স্যার পড়ি না। এই ধরনের এই পরীক্ষা তোমরা দেখলে এলো, পরের বছরের পরীক্ষা দেখে এরকম কিছু এলো না। তাহলে এই জিনিসটা কিসের জন্য হয়? বিকজ রিসেন্টলি যে আমাদের যুদ্ধ চলছে, কাদের মধ্যে? ইসরায়েল ভার্সাস গাজা। প্যালেস্টাইন বলাটা ভুল, কারণ এখন প্যালেস্টাইন বলে কিছু নেই। ইসরায়েলের সঙ্গে যে গাজা, যে গাজা বলাটা ভুল, হামাস। ঠিক আছে? হামাস বললে, হামাস বা হামাস যেটা বললে, তো এই কারণে কি হচ্ছে প্রত্যেক দেশ কি করছে আর্মস এর মানে সংখ্যা বাড়াচ্ছে। এবং এর সাথে সাথে আরো কি কি হচ্ছে যে এতদিন জাপানের কোনো আর্মি ছিল না, জাপান এখন রিসেন্ট আর্মির উপরে ভীষণ ফোকাস করছে। তাহলে কোশ্চেন আসবে বর্তমানে কোন দেশ তাদের জিডিপির 60% আর্মস এর জন্য বা সামরিক খাতে ব্যয় করেছে? অপশন দিয়ে দিল, জাপান দিয়ে দিল, তোমার হচ্ছে ইসরায়েল দিয়ে দিল, তোমার হচ্ছে ধরো হচ্ছে চায়না দিয়ে দিল, নর্থ কোরিয়া দিয়ে দিল। তাহলে তোমাদের জানতে হবে যে কোন দেশ বাড়িয়ে 60% করেছে, তখন আমরা অ্যান্সার করবো জাপান। অর্থাৎ ঘটনাগুলো এরকম আসবে যেগুলো প্রেজেন্টের জিও পলিটিক্স কে ঘটনাগুলো এফেক্ট করছে, যেগুলো এখন নিউজের মধ্যে আসছে, সেইগুলোর উপরে কিন্তু আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। তুমি যতই যেখানে খুশি মাথা করো, পরীক্ষার কোশ্চেন কিন্তু এই ধরনেরই পাবে। কোন জায়গায় কি হচ্ছে তার উপর ভিত্তি করে কোশ্চেন, সেই জিনিসের আলোচনা। চন্দ্রযান 3 এর উপর ভিত্তি করে কোশ্চেন, যে কোন দেশ চন্দ্রযান 3 পড়েছো? চন্দ্রযান 3 কি মুনে মানে আমাদের হচ্ছে চাঁদে সফট ল্যান্ডিং এর উপর বেস করে। পরীক্ষায় কোশ্চেন এলো কি কোন দেশ সর্বপ্রথম চাঁদে সফট ল্যান্ডিং করিয়েছিল বা কোন দেশ সর্বপ্রথম আর্টিফিশিয়াল মুন বানিয়েছিল, সেটা চন্দ্রযান 3 এর সঙ্গে ওই ইনফরমেশন দেওয়া ছিল। দেখো সেই ধরনের কোশ্চেন কিন্তু ডাব্লিউবিসিএস পরীক্ষায় এসে গেল। তার মানে বুঝতে পারছো কোশ্চেনের ট্রেন্ড কিন্তু রিসেন্ট জিও পলিটিক্স এর উপর ভিত্তি করে। এগুলো আমি জিও পলিটিক্স আলোচনা করব, যে রিসেন্ট কি কি ঘটনাগুলো ঘটছে তার বিস্তারিত আলোচনা আমি অবশ্যই করাবো। তোমাদের এবার ট্রেন্ডের মধ্যে একটা কোশ্চেন আসবে, যেটা তোমরা প্রবাবলি যে সামনের যে পরীক্ষাগুলো আসবে, সেটা হচ্ছে ডলার আর রুপির মধ্যে ব্যাপার, যে ডলারের এখন ডিপেন্ডেন্সি কমছে, রুপির ডিপেন্ডেন্সি বাড়ছে। আর এর সাপেক্ষে এটা কেন হচ্ছে ডলার রুপির মধ্যে? রিসেন্ট ইউপিআই কেন এত ফেমাস হচ্ছে, ইউপিআই নিয়ে গভর্নমেন্ট কেন এত মাতামাতি করছে, ইউপিআই কবে তৈরি হয়েছে, কোন ইন্ডিয়া থেকে তৈরি হওয়ার পরে সেটা কিভাবে গ্লোবালি এগুলো গেল, তো এই জন্য প্রথম কোন দেশ ওপেনলি এটাকে সাপোর্ট করেছে, অ্যাকসেপ্ট করেছে ভারতের বাইরে, এই ঘটনাগুলো আমাদের জানতে হবে। অর্থাৎ এগুলো তুমি কিন্তু কোনো বই খুঁজলে বই এগুলো সম্পর্কে আলোচনা তুমি পাবে না। তোমাকে এর জন্য বাবা জিও পলিটিক্স জানতে হবে, যে কোন জায়গায় কি কি ঘটনা ঘটছে। অর্থাৎ আমাদের কিন্তু ট্রেন্ড খুব কেয়ারফুলি ফলো করতে হবে, আমাদের কোশ্চেনের উপর ভিত্তি করে কোশ্চেনকে আমাদের অবজার্ভ করতে হবে, আমাদের দেখতে হবে কোশ্চেন কেমন হচ্ছে, তার ভিত্তিতে আমাদের কিন্তু একটা টেকনিক বা একটা ট্যাকটিক্স ফলো করতে হবে। ক্লিয়ার হলো প্রত্যেকে? বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। ওকে, ভেরি। আচ্ছা, তো আমি তোমাদেরকে সিলেবাস গুলো, যে সিলেবাসে কোন কোন চ্যাপ্টার গুলো বা কি কি জিনিস পড়তে হবে, সেগুলো সম্পর্কে আমি তোমাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, যেটাকে বলা হচ্ছে কোর সিলেবাসের আলোচনা করিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমার পক্ষে দেখো হয়তো টোটাল সমস্ত কোর সিলেবাসকে প্রপার ডিটেলসে আলোচনা করা পসিবল হবে না। কারণ প্রপারলি আলোচনা পসিবল হবে না কেন? তার কারণ নাম্বার ওয়ান, কোর সিলেবাসের যে লেন্থ সেটা অনেক বেশি থাকে, ফলে সেগুলো করতে গেলে মানে আমাদের হচ্ছে একটা সময় সাপেক্ষ ব্যাপার হবে। এবার তার জন্য তোমাদের প্রত্যেকের কাছে আশা করি কোনো না কোনো বই আছে। আর যদি কোনো বই না থাকে তাহলে আমাকে বলবে, আমি তোমাদেরকে বই সাজেস্ট করে দেবো, কোন বই ফলো করলে ঠিকঠাক ভাবে পাবে আমি সাজেস্ট করে দেবো। প্লাস অথবা হচ্ছে আমাদের যে প্রিভিয়াস অনেক ক্লাস রয়েছে তার ভিডিও দেওয়া রয়েছে,
সেগুলোও দেখতে পারো, তাতে অসুবিধা নেই। বা নিজেরাও যদি কোনো বই ফলো করো, সেখান থেকেও কোর জিনিসগুলো পেয়ে যাবে। আমাদের আলোচনার বিষয়বস্তুর মধ্যে থাকবে এই টপিক গুলোর মধ্যে কোন কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ এবং সেখানের এমসিকিউ। হ্যাঁ, টপিক আমি ডিসকাস অবশ্যই করব, কিন্তু তার যে মানে আলোচনার যে স্ট্রেংথ, সেটা কিন্তু অনেকটা আমাদের পক্ষে কেন প্রত্যেকের পক্ষে সমস্ত জায়গায় অনেক কম হবে। শুধু এমসিকিউ করে দেওয়া পসিবল হবে না, ইম্পর্টেন্ট টপিক গুলো আমি একটু ভালোভাবে ডিসকাস করে দেবো, বাকি জিনিসের উপরে এমসিকিউ আমাদের ডিসকাশন হবে। ঠিক আছে? তো প্রথমত ইতিহাসের ক্ষেত্রে আমাদের হচ্ছে তিনটে যুগে আমরা আলোচনা করব। প্রথমত ইতিহাসে আমরা প্রাচীন যুগ আলোচনা করব, তারপরে আমাদের হচ্ছে মধ্যযুগ আলোচনা হবে, তারপরে আমাদের থাকবে কি আধুনিক যুগ আলোচনা হবে। এবার এর মধ্যে প্রচুর পার্ট আছে, সেই পার্টের মধ্যে আমরা ছোট ছোট আলোচনা করব যে কোনগুলো গুরুত্বপূর্ণ। এখন দেখো, রিসেন্ট কিছুদিন আগে পর্যন্ত ট্রেন্ড ছিল যে সিন্ধু সভ্যতা থেকে একটা কোশ্চেন মাস্ট আসতো। রিসেন্ট পরীক্ষায় দেখো সিন্ধু সভ্যতা থেকে কিন্তু কোনো কোশ্চেন আসেনি। এবার এটা একটা বড় ব্যাপার যে হঠাৎ সিন্ধু সভ্যতাতে কেন কোশ্চেন আসেনি, সেটা বলা সম্ভব কষ্টকর ব্যাপার। তো প্রথমত আমরা সিন্ধু সভ্যতা সম্পর্কে যতটা প্রয়োজন আলোচনা করব। তারপর সেকেন্ড চ্যাপ্টারে আমরা বৈদিক সভ্যতা সম্পর্কে কিছু ডিসকাশন করব। তারপর আমরা আমাদের কিছু প্রতিবাদী ধর্ম আন্দোলন, প্রতিবাদী ধর্ম আন্দোলন মানে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, সেই প্রতিবাদী ধর্ম সম্পর্কে আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব ষোড়শ মহাজন পদ সম্পর্কে, মানে আমাদের যে মহাজন পদগুলো সৃষ্টি হয়েছিল, সেই মহাজন পদগুলোর নাম ছিল কোথায়, প্রেজেন্টলি তাদের কোথায় অবস্থান কোথায়, সেগুলো সম্পর্কে। তারপর আমরা আলোচনা করব যে আমাদের হচ্ছে ষোড়শ মহাজনের মধ্যে সব থেকে পাওয়ারফুল হয়েছিল কি, মগধ। সেই মগধের যে কিছু ডাইনেস্টি তৈরি হয়েছিল, তার মধ্যে প্রথমত আমরা আলোচনা করব হর্ষঙ্ক ডাইনেস্টির কথা। তারপরে আমরা শিশুনাগ ছিল, কিন্তু সেটা আমরা আলোচনা করব জাস্ট। তারপরে নন্দ বংশ, তারপরে আমাদের মৌর্য বংশ, তারপরে আমাদের হচ্ছে শুঙ্গ বংশ, কিছুটা কান্য বংশ ছিল, তারপর ছিল আমাদের হচ্ছে গুপ্ত বংশ। ঠিক আছে? তো এগুলো আমাদের মগধের ডাইনেস্টি গুলো আমাদের আলোচনা করব। তার সাথে সাথে কন্টেম্পোরারি সময়ে আরো কিছু যে ডাইনেস্টি গুলো ছিল, সেগুলো আমরা ডিসকাস করব। তার মধ্যে কি আমাদের হচ্ছে সাতবাহন বংশ, ঠিক আছে, সাতবাহন বংশ, কুষাণ বংশ, ঠিক আছে, তারপরে আমাদের হচ্ছে ইঙ্গো গ্রিক, ঠিক আছে, যার মধ্যে হচ্ছে মিনান্দার থেকে শুরু করে তারপরে হচ্ছে শকদের সম্পর্কে, হুনদের সম্পর্কে আলোচনা করব। তো এদের কন্টেম্পোরারি, এর পরবর্তী, এবার গুপ্ত যুগের পরবর্তী সময় কি হয়েছিল, সাম্রাজ্য অনেকটা ভেঙে রিজিয়নাল ভাগ হয়ে গেছিল। তার মধ্যে আমরা ছোটখাটো ভাবে রাষ্ট্রকূটদের কথা পড়বো, তারপরে আমরা প্রতিহারদের কথা পড়বো, চোলদের সম্পর্কে কম বেশি পড়বো, চালুক্যদের সম্পর্কে পড়বো, এবং রিজিয়নাল আমাদের বাংলার ক্ষেত্রে পাল এবং সেনদের সম্পর্কে আমরা কম বেশি জানবো। বা দেখো, এদের প্রত্যেকের সম্পর্কে আলাদা আলাদা ক্লাস করা পসিবল হবে না। তো তোমাদের এই জিনিসগুলো তোমরা কম বেশি হয়তো জানো, না জানলেও আমি বেসিক তোমাদের যতটা প্রয়োজন সেগুলো আমি অবশ্যই ছুঁয়ে ছুঁয়ে তোমাদের পড়িয়ে দেবো, যেটা আমাদের টোটাল এনসিয়েন্ট হিস্ট্রির মধ্যে আমাদের আলোচনার ব্যাপার স্যাপার হবে। ঠিক আছে? এরপর মধ্যযুগের মধ্যে বেসিক্যালি পুরো জিনিসটাকে ভরে রেখে দেওয়া হয়েছে। সেটা কি, প্রথমত আমাদের দিল্লি সুলতানি, ঠিক আছে, দিল্লি সুলতানি সাম্রাজ্য সম্পর্কে পড়বো। তারপর আমাদের মিডল টাইমে কিছু শাহী বংশ সম্পর্কে রয়েছে, শাহী বংশ, ইলিয়াস শাহী, হুসেন শাহী, তারপর জৈনপুর থেকে শুরু করে এইসব জিনিসগুলো আলোচনা করব। তারপর একটা জিনিস হচ্ছে বিজয়নগর আর বাহামনি, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। আজকালকার দিনে বিজয়নগর সাম্রাজ্য থেকে কোশ্চেন আসছে, যেটা অনেকটা মানে কৃষ্ণদেব রাওকে উপেক্ষা করা হতো, এখন তার কোশ্চেন অলরেডি আসছে। বিজয়নগর বাহামনি সম্পর্কে আলোচনা করব। তারপর আমাদের যে সবার পছন্দের জিনিস মুঘল সাম্রাজ্য, সেটা আমাদের রয়েছে, সেটা আমরা করব। তারপর মুঘল সাম্রাজ্যের যে ডিক্লাইনের পরে আমরা দেখবো এটা মধ্যযুগ আর আধুনিক যুগের মাঝামাঝি সম্পর্কে কিছু রিজিয়নাল যে নবাবি, সেগুলোর কথা আমরা ডিসকাস করব। তার মধ্যে আমাদের বাংলাতে নবাবি হয়েছিল, তারপর অযোধ্যাতে নবাবি হয়েছিল, তারপর হচ্ছে তোমার হচ্ছে হায়দ্রাবাদের ক্ষেত্রে নবাবি হয়েছিল, ঠিক আছে, তারপর হচ্ছে মহীশূর, তারপর আমাদের মারাঠা, তার মধ্যে ছত্রপতি শিবাজী মহারাজ, মারাঠাদের সম্পর্কে, তারপর পাঞ্জাবে মহারাজা রঞ্জিত সিং আর বিভিন্ন শিখ গুরুদের সম্পর্কে, এগুলো আমরা আলোচনা করব। তাহলে এগুলো আমাদের মধ্যযুগের মধ্যে এই পোর্শনটা আমাদের থাকবে মিডিয়েভেলের মধ্যে।
তারপর আমাদের লাস্ট আমাদের আধুনিক যুগ যেটা থাকবে। তো আধুনিক যুগের মধ্যে আমাদের বেসিক্যালি আলোচনার বিষয়বস্তু কি হবে? আধুনিক যুগের মধ্যে প্রথমে ইউরোপীয়রা যাতে ইউরোপীয়রা যে ভারতে এসেছিল, যেমন হচ্ছে ইউরোপীয়দের ভারতে আগমন, মানে যার মধ্যে পর্তুগিজ রয়েছে, ডাচ রয়েছে, ইংরেজরা রয়েছে, তাদের সম্পর্কে আলোচনা করব। তারা এসে কিভাবে ভারতের বিভিন্ন অঞ্চল দখল করেছিল, সেগুলো আমাদের থাকবে আলোচনার বিষয়বস্তু। তারপর থাকবে এদের ফলে বিভিন্ন যে আঞ্চলিক বিদ্রোহ হয়েছিল, এই কোল বিদ্রোহ, ভিল বিদ্রোহ, সে আঞ্চলিক আন্দোলনগুলো সম্পর্কে পড়বো। এবং তারই পরিপূর্ণ রূপ হিসাবে আমাদের হয়েছিল কি মহাবিদ্রোহ, সেগুলো আমরা পড়বো। তারপরে আমরা ডিসকাস করব যে এই মহাবিদ্রোহের পরবর্তী সময়ে ভারতে কি হয়েছিল, বিভিন্ন সমাজ সংস্কার আন্দোলন হয়েছিল। তো সমাজ সংস্কার আন্দোলন বলতে রাজা রামমোহন রায়, তারপর হচ্ছে বিবেকানন্দ, বিদ্যাসাগর, এদের আন্দোলনগুলো সম্পর্কে আমরা পড়বো। তো তারপরে দেখবো এই সমাজ সংস্কার আন্দোলনের সঙ্গে সঙ্গে ব্রিটিশরা কি করেছিল, বিভিন্ন পলিসি অ্যাডপ্ট করেছিল। তার ফলে আমাদের ভারতের যে বিভিন্ন প্রেস, মানে যে সংবাদপত্র, বিভিন্ন সংবাদপত্র বা ছাপাখানা, ঠিক আছে, প্লাস তার ফলে ভারতের যে বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে যে উন্নতি বা পদক্ষেপ নিয়েছিল, সেগুলো সম্পর্কে আমরা মডার্নের মধ্যে আলোচনা করব। তারপর থাকবে ভারতের বিভিন্ন রাজনৈতিক সংগঠন সম্পর্কে। রাজনৈতিক সংগঠন বলতে কি? রাজনৈতিক সংগঠন বলতে আমরা যেটাকে বুঝি যে বিভিন্ন পলিটিক্যাল, যেমন জমিদার সভা, ঠিক আছে, রাজনৈতিক সংগঠন, অর্থাৎ এইগুলো সংগঠনগুলো গঠিত হয়েছিল, ভারত সভা, ঠিক আছে। তো এই সংগঠনগুলো থেকে ধীরে ধীরে কিভাবে আমাদের ভারতের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠিত হয়েছিল, সেগুলো সম্পর্কে আলোচনা করব। এবং আইএনসি গঠন হওয়ার পরে আমাদের যে বঙ্গভঙ্গ হয়েছিল কার্জনের নেতৃত্বে, এবং তার ফলে যে ভারতের স্বদেশী আন্দোলন হয়েছিল, সেগুলো সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। এগুলো দেখো বললাম, এগুলো কোর হিস্ট্রি, যেগুলো তোমাদেরকে জানতে হবে। আমি আলোচনা তো করব, তার সাথে সাথে তোমাদেরকে এগুলো কিন্তু এক্সট্রা নিজেদের মতো করতে হবে। কারণ বললাম পুরো জিনিস পুরোপুরি আলোচনা করা পসিবল হবে না, তোমাদের এই কোর জিনিসগুলো জানতে হবে। যদি নিজেরা পড়ে রাখো, তাহলে এমসিকিউ যখন আমি ক্লাসে করাবো, এমসিকিউ ক্লাসে তোমরা বেশি করতে পারবে। আর যদি প্রত্যেকেই খুব উইক থাকো, তাহলে কিন্তু সমস্যা হবে, আমাকে ভালো করে পড়াতে হবে। আর আমি যদি দেখি প্রত্যেকে কম বেশি নিজেরা দায়িত্বের সাথে এগুলো একটু পড়ছো, তাহলে কি হবে, আমার পক্ষে সুবিধা হবে, তোমাদের একটু ভালো রকম ভাবে পড়াবো। সবসময় ক্লাসের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, স্টুডেন্টদের যদি এফোর্ট কম থাকে, টিচারের এফোর্ট কিন্তু অটোমেটিক কমে যাবে। কারণ টিচার যতই, আমার ইচ্ছে আছে তোমাদের অ্যাডভান্স পড়ানো, কিন্তু তোমরা সেগুলো পড়াশোনা করে আসছো না। কারণ এমনিতে অনলাইনের ক্ষেত্রে একটা প্রবলেম, যে কে পড়ছো না পড়ছো সেটা তো দেখো, দেখা তো কারো পক্ষে সম্ভব নয়। অর্থাৎ নিজেদের দায়িত্ব কিন্তু অনেক বেশি থাকে, অর্থাৎ নিজেদের পড়াশোনাটা কিন্তু করতে হবে। ওকে, তো এরপরে স্যার আমাদের এসে যাবে আমাদের, বলো। স্যার, বলছিলাম যে আহ, কোন বই নিলে এই চ্যাপ্টার গুলো বেশি মানে ভালো করে পড়া যাবে আর কি? আমি বলে দেবো, আমি সব বলে দেবো। ঠিক আছে, সেটা আমি, তুমি একটু দেরি করেই জয়েন করেছো তাই তো? হ্যাঁ স্যার, একটু হ্যাঁ, দেরি করে আপনি জয়েন করছি। হুম, বলছেন ঠিক ওরকম আছে। ভাবে পড়ালেই ভালো হয়। মোটামুটি তো এতদিন পড়া আছে, হুম, অনেকেরই হয়তো পড়া আছে, ওইভাবে পড়ালেই ভালো হয়। আচ্ছা। তো যাই হোক, তো গান্ধী যুগ, তারপরে আমাদের গান্ধী এরা আছে। গান্ধী যুগের মধ্যে মহাত্মা গান্ধী আসার পরে 1915 সাল থেকে, ঠিক আছে, 1915 সাল থেকে 1947 পর্যন্ত গান্ধীজি, মহাত্মা গান্ধীর আন্ডারে যে বিভিন্ন ধরনের আন্দোলনগুলো হয়েছিল, ঠিক আছে, বিভিন্ন ধরনের আন্দোলন বলতে যে আমাদের যে অসহযোগ আন্দোলন, ঠিক আছে, তারপরে আইন অমান্য আন্দোলন, তারপরে ভারত ছাড়ো আন্দোলন। তো এই, তারপর সুভাষচন্দ্র বসুর যে এটা ব্যাপারটা, তো সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ, সেই জিনিসগুলো কিন্তু রয়েছে। ফলে এগুলোর পরে আমাদের কি হবে, মডার্ন হিস্ট্রি মোটামুটি আমাদের কমপ্লিট হবে। অর্থাৎ কোর হিস্ট্রি আমাদের পড়তে যেমন হবে, সেরকম নিজেদেরকেও একটু মানে দায়িত্ব নিয়ে এগুলো সম্পর্কে পড়তে হবে। আমি তো করাবোই, কিন্তু তোমাদেরকেও কিন্তু দায়িত্বের সাথে এগুলো পড়তে হবে। ওকে, বলো, ক্লিয়ার হলো প্রত্যেকের? সিলেবাস সম্পর্কে প্রত্যেকের ক্লিয়ার হয়েছে আশা করি, কি পড়বো আমরা হিস্ট্রির ক্ষেত্রে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার দেখো, নেক্সট আমাদের হচ্ছে ভূগোল, হচ্ছে অন্য স্যার পড়াবেন। তো ভূগোলটার সিলেবাসটা আমি আলোচনা করছি না, ভূগোল হচ্ছে তোমাদের অন্য স্যার আছেন, তিনি এটা ভূগোলটা তোমাদের পড়াবেন।
তো এরপর আমরা একটু আলোচনা করিয়ে দিই, প্রথমে ভারতের সংবিধান সম্পর্কে আলোচনা করিয়ে দিই, কোন কোন জিনিসগুলো কনস্টিটিউশনের ক্ষেত্রে পড়তে হবে। তারপর আমি ইকোনমিক্স এর সিলেবাসটা আলোচনা করে দেবো। তারপর আমাদের যে কিছু প্রিভিয়াস ইয়ারে কেমন কোশ্চেন পড়েছিল সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এরপরে ভারতের সংবিধান থেকে কি হয়? প্রথমত সংবিধানের ক্ষেত্রে যে প্রথম চ্যাপ্টার আমাদের পড়তে হয় সেগুলো ব্রিটিশ ভারতের বিভিন্ন আইন। ব্রিটিশ ভারতে বিভিন্ন আইন পাস হয়েছিল, সেই বিভিন্ন আইন সম্পর্কে আমাদের জানতে হবে। আইন বলতে কি? এই যে রেগুলেটিং অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, তারপর আমাদের রায়তবাড়ি ব্যবস্থা, মহলবাড়ি ব্যবস্থা, এইসব যে একেবারে ভারত শাসন আইন, সে আইনগুলো থেকে কিভাবে ধীরে ধীরে ভারতের সংবিধান গঠিত হয়, এটা বেসিক্যালি হিস্ট্রিরই অংশ, কিন্তু এগুলোকে আমরা কনস্টিটিউশনের মধ্যেই আমরা প্রথমে এগুলো সম্পর্কে ডিসকাশন করতে হয়। নেক্সট থাকবে আমাদের ভারতের সংবিধান গঠন করার জন্য যে একটা পলিটিক্যাল অর্গানাইজেশন গণপরিষদ গঠিত হয়েছিল, সেই গণপরিষদ কিভাবে গঠিত হয় এবং গণপরিষদের যে বিভিন্ন অধিবেশন ছিল সেই অধিবেশনগুলো সম্পর্কে জানতে হবে। তার মধ্যে কে ফিমেল মেম্বার ছিল কতজন, সভাপতি কে ছিল, এইসব সম্পর্কে জানতে হবে। তারপর জানতে হবে যে ভারতের সংবিধানে যে উৎস, যে ভারতের সংবিধান অংশকে কোথা থেকে নেওয়া হয়েছে, যে ব্রিটেন থেকে কি নেওয়া হয়েছে, ইউকে থেকে কি, আমাদের ইউএসএ থেকে কি নেওয়া হয়েছে, জাপান থেকে কি নেওয়া হয়েছে, জার্মানি থেকে কি নেওয়া হয়েছে, রাশিয়া থেকে কি নেওয়া হয়েছে, সেগুলো সম্পর্কে জানবো। তারপর উৎসর পরে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বেল সম্পর্কে, এবং তার সাথে সাথে ভারতীয় সংবিধানের কিছু বৈশিষ্ট্য আমরা ডিসকাস করব। বৈশিষ্ট্য মানে যে ভারতের সংবিধান কি ধরনের, ইউনিয়ন অফ স্টেট কেন, সিঙ্গেল সিটিজেনশিপ কেন, এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা হবে। অর্থাৎ এটা বেসিক্যালি বই, একটা সিলেবাস বা একটা সংবিধানের যে বৈশিষ্ট্য, যে প্রপার্টিজ থাকে, সে প্রপার্টিজ গুলো আলোচনা হবে। তারপর একদম সংবিধানের মধ্যে আমরা চলে যাব প্রথম চ্যাপ্টার, সেটা হচ্ছে রাজ্য পুনর্গঠন সম্পর্কে। এবার এই রাজ্য পুনর্গঠনটা জিওগ্রাফিতেও আলোচনা হয়, আর তোমার হচ্ছে কনস্টিটিউশনের মধ্যেও আলোচনা হয়। রাজ্য পুনর্গঠন স্ট্রিট অর্গানাইজেশন, যেটা আমাদের সংবিধানের পার্ট 1 এর মধ্যে রয়েছে। তারপর আমরা আলোচনা করব ভারতের নাগরিকত্ব সম্পর্কে। নাগরিকত্ব বলতে ভারতের যে সিটিজেনশিপ, যে কে ভারতের নাগরিক হবে, কোন যোগ্যতা থাকলে সে ভারতের নাগরিক হবে, কিভাবে তার নাগরিকত্ব অর্জন করতে পারবে, কিভাবে নাগরিকত্ব বঞ্চিত হতে পারে, সেগুলো আলোচনা হবে নাগরিকত্ব চ্যাপ্টার। তারপর ভারতের নাগরিকদের জন্য কিছু মৌলিক অধিকার দেওয়া হয়েছে, ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। কি কি ধরনের অ্যাজ এ সিটিজেন হিসেবে তোমার কি কি রাইটস রয়েছে, সেগুলোর আলোচনা আমাদের মৌলিক অধিকার বা পার্ট 3 তে হবে। তারপর আমাদের আলোচনা হবে যেটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি, রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতি, এবং তার সাথে সাথে আমাদের যে কিছু মৌলিক কর্তব্য রয়েছে, ফান্ডামেন্টাল ডিউটিজ রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব পার্ট 4 এর মধ্যে। ঠিক আছে? তারপর আমরা আলোচনা করব আমাদের যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সম্পর্কে। কেন্দ্রীয় শাসন ব্যবস্থা বলতে অ্যাজ এ ভারতীয় মানে আমাদের যে কেন্দ্র সরকারের কি কি পাওয়ার রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তার মধ্যে ভারতের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন, তার কি ক্ষমতা রয়েছে, ভারতের ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন, তার ক্ষমতা রয়েছে, তারপর ভারতের যে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হয় সেটাও রয়েছে। তারপর আমাদের যে পার্লামেন্ট রয়েছে, ভারতের যে সংসদ রয়েছে, পার্লামেন্ট সম্পর্কে আমাদের জানতে হবে, এবং তার সাথে সাথে আমাদের যে জুডিশিয়াল সিস্টেমে সুপ্রিম কোর্ট রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে, যেটা আমাদের রয়েছে টোটালি পার্ট 5 এর মধ্যে। ওকে, এরপর পার্ট 6 আমাদের আলোচনা হবে, সেখানে রাজ্যের গঠন সম্পর্কে রয়েছে, একটা রাজ্য কিভাবে গঠিত হয়, যে রাজ্যের কি কি পাওয়ার রয়েছে। তার মধ্যে আমরা আলোচনা করব প্রথমে রাজ্যের গভর্নর বা রাজ্যপাল সম্পর্কে, তারপরে চিফ মিনিস্টার সম্পর্কে, এবার তার আন্ডারে যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যে বিধানসভা রয়েছে সেগুলো সম্পর্কে, এবং সেখানে আমরা কিছু হাইকোর্ট সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ সেটা আমাদের পার্ট 6 এর মধ্যে রাজ্য সম্পর্কে আমাদের আলোচনা হবে। এবার এগুলো ছাড়াও আরো কিছু জিনিস আমাদের আলোচনা করতে হবে, সেগুলো হচ্ছে কিছু সাংবিধানিক পোস্ট সম্পর্কে। কনস্টিটিউশনাল কিছু পোস্ট রয়েছে। পোস্ট বলতে কি? অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল কিভাবে কাজ করে থাকে, নির্বাচন কমিশন কিভাবে কাজ করে থাকে, সেই কনস্টিটিউশনাল পোস্ট, আর কিছু নন কনস্টিটিউশনাল বডি, যে আমাদের মানবাধিকার কমিশন কি, ঠিক আছে, তারপরে সিবিআই, সিআইডি, ডিজাস্টার ম্যানেজার, তারপর আমাদের লোকপাল, লোকায়ুক্ত, এই জিনিসগুলো কি, এগুলো সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে।
তারপর আমরা মোটামুটি শেষের দিকে আলোচনা করব যে ভারতীয় সংবিধানে যে কি কি সংশোধন হয়েছে, সেই সংশোধন যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, 105টা অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেগুলোর মধ্যে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এবং একদম লাস্ট আমরা আলোচনা করব আমাদের যে 3 টায়ার গভর্নমেন্টের ক্ষেত্রে ভারতের যে পঞ্চায়েত রয়েছে এবং তার সাথে সাথে যে মিউনিসিপ্যালিটি রয়েছে, যেটাকে আমরা নগর মিউনিসিপ্যালিটি বলি, মানে শহরের ক্ষেত্রে মিউনিসিপ্যাল রয়েছে, তো গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত রয়েছে, তাদের গঠন কিভাবে হয়েছে সেগুলো সম্পর্কে আমরা বেসিক্যালি ভারতের অর্থনীতির মধ্যে আলোচনা করব। অর্থাৎ এগুলো আমাদের যেগুলো বলছি কোর জিনিস, অর্থাৎ এগুলো তোমাদের জানতেই হবে। এবার শুধুমাত্র দেখো এই জিনিসগুলো বলবে স্যার এত কিছু পড়তে হবে, এত কিছুই পড়তে হবে, কিন্তু এত কিছু পড়ার পরেও আমি বলছি যে তোমরা হয়তো যে কোশ্চেনের 10 থেকে 15% পর্যন্ত তোমরা সমস্ত কোর জিনিস পড়ার পরে করতে পারবে। 10 থেকে 15%, আমি কিন্তু এটা ভালোভাবেই বলছি যে তোমরা এত পড়েও কিন্তু 10 থেকে 15% এখান থেকে করতে পারবে। আবার যদি ভাবো যে তাহলে এগুলো পড়ার দরকার নেই, অন্যান্য জায়গাগুলো করবো, তখন দেখবে কিছুই করতে পারবে না। কারণ কোর জিনিস না জানলে তারপরে বেস করে অ্যাডভান্স জিনিস তুমি কিন্তু কখনোই করতে পারবে না। রিসেন্ট যে পরীক্ষা হলো, প্রাইমারি টেট হলো, WBCS হলো, একটা জিনিস ভালো করেই বুঝে গেছো, যারা পরীক্ষা দিয়েছো ভালো করেই বুঝে গেছো, যদি ভালো করে সিলেবাস যদি না পড়ো, জিনিসগুলো না পড়ো, তাহলে কিন্তু অ্যান্সার করতে একদমই পারবে না। এটা কিন্তু পরিষ্কার দেখিয়ে দিয়েছে, প্রাইমারি টেটও দেখিয়ে দিয়েছে যে পরীক্ষার যে এবার মানে ডিএলএড করতে যারা ডিএলএড করতে যায়, ও কিছু হয়নি তো ডিএলএড করে প্রাইমারি পরীক্ষা দেবো, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা বলে দিয়েছে যে যদি প্রাইমারি টিচার হতে চাও তাহলে প্রপারলি কিন্তু তোমাদের এডুকেটেড হতে হবে। যে 2 মাস টেট পড়ে পাস করে যাবো এরপরে কিন্তু আর হবে না, প্রপারলি তোমাদের টেটের জন্য সেই লেভেলের পড়াশোনা করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি আমাদের সংবিধানের যে সিলেবাস। এবার ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে আমাদের কি কি পড়তে হবে, এই জায়গায় অর্থনীতির ক্ষেত্রে আমাদের অনেক কিছু পড়তে হবে না, কিন্তু কয়েকটা 5টা চ্যাপ্টার, মোটামুটি 5টা থেকে 6টা চ্যাপ্টার আমাদের মোটামুটি আইডিয়া রাখতে হবে। প্রথমত ভারতীয় অর্থনীতির মধ্যে যে ভারতের যে জাতীয় আয় কি, ঠিক আছে, কিছু কিছু টার্ম, অর্থনীতির কিছু টার্ম আমাদের জানতে হবে। জাতীয় আয় কি, জিডিপি কি, জিএনপি কি, জিএনপি কি, পার ক্যাপিটা ইনকাম কি, ঠিক আছে, তারপরে এর মধ্যে কিছু কিছু লরেঞ্জ কার্ভ কি, তারপর হচ্ছে আমাদের তোমাদের বলো আরো যে কিছু কিছু রয়েছে আমাদের হচ্ছে এইসব জিনিসগুলো সম্পর্কে আমরা, ন্যাশনাল ইনকাম কি, ঠিক আছে। তো এইসব কিছু টার্ম, অর্থনৈতিক টার্ম গুলো প্রথমে জানতে হবে। তারপরে আমরা আলোচনা করব ভারতের যে ব্যাংকিং সিস্টেম, ভারতে যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকগুলো, ব্যাংক বা ফাইন্যান্সিয়াল, এটা আমরা অ্যাকচুয়ালি বলতে পারি ফাইন্যান্সিয়াল মার্কেট। ফাইন্যান্সিয়াল মার্কেট বলতে কি, আমাদের যে এই টাকা পয়সা কোথা থেকে আসে, রিজার্ভ ব্যাংক কি করে টাকা পয়সাকে রেগুলেট করে, এবং ব্যাংকের সাথে সাথে আরো কোন জায়গায় টাকা রেগুলেট হয়, ইন্স্যুরেন্স সেক্টর রয়েছে, ঠিক আছে। তারপর আমাদের যে বিভিন্ন ধরনের বলো এই যে শেয়ার মার্কেট রয়েছে, শেয়ার মার্কেট কিভাবে কাজ করে, মিউচুয়াল ফান্ড রয়েছে, সেই মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে, ঠিক আছে। তারপর আমাদের যে বিভিন্ন হচ্ছে গভর্নমেন্ট বন্ড আছে, সেগুলো কি কাজ করে, টোটালি ফাইন্যান্সিয়াল মার্কেট আমাদের কিন্তু জানতে হবে। তারপর আমাদের জানতে হবে ভারতের যে প্ল্যানিং, পঞ্চবার্ষিকী যে পরিকল্পনাগুলো হয়েছিল, সেই প্ল্যানিং বা যে পরিকল্পনাগুলো হয়েছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেগুলো সম্পর্কে জানতে হবে। এবং এখানেই শেষ নয়, এখানে আমাদের জানতে হবে প্রেজেন্টলি গভর্নমেন্ট এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা বন্ধ করে দিয়ে যে নীতি আয়োগ গঠন করেছে, সেই নীতি আয়োগের মাধ্যমে গভর্নমেন্ট যেসব স্কিম গুলোকে লঞ্চ করছে, সেই স্কিম গুলো সম্পর্কে জানতে হবে। যে মেক ইন ইন্ডিয়া কি, জনধন যোজনা কি, কবে শুরু হয়েছিল, তারপর আমাদের যে বলা হচ্ছে বিভিন্ন অটল পেনশন যোজনা থেকে শুরু করে এইসব স্কিম গুলো গভর্নমেন্ট এখন করছে। বা এর সাথে সাথে কোশ্চেন আসবে যে ভারত যে 2000, এরকম রিসেন্ট কোশ্চেন আসবে যে 2023-24 বর্ষে ভারত টোটাল মানে তার যে ব্যয়ের মধ্যে, ভারত যদি 100 টাকা ব্যয় করে তার মধ্যে কত পার্সেন্ট গভর্নমেন্ট স্কিমের জন্য ব্যয় করছে, কত পার্সেন্ট গভর্নমেন্ট ডিফেন্সের জন্য ব্যয় করছে। এবং সেটা শুধু 2023-24 মানে এখন তো 2022-23-এর জন্য সেটা করলে হবে না, তোমাদের 2021-22ও জানতে হবে। অর্থাৎ 2-3 বছরে লাস্ট গভর্নমেন্টের যে বাজেট সেটা সম্পর্কে কিন্তু জানতে হবে, কারণ কোশ্চেন এখন সেই ডেটা ওরিয়েন্টেড কোশ্চেন দিচ্ছে। হ্যাঁ, এইরকম প্রশ্ন অনেক আসছে। ব্যাস, তার মানে বুঝতে পারছো যে পড়াশোনাটা কোন দিকে যেতে হবে, শুধু আজকালকার দিনে পড়ে নিলে হবে না,
এখন প্ল্যান করে পড়তে হবে। এই জন্যই বলছি কোশ্চেন ঘেটে কোশ্চেনকে আলোচনা করতে হবে। এই টেকনিক ফলো করে পড়তে হবে বাবা। এখন আগের মতো পড়লে আর হবে না, পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। অর্থাৎ তার মানে তুমি যদি ভাবো কোর পড়বো না, শুধু রিসেন্ট ডেটা পড়ে যাবো, জীবনে মাথায় রাখতে পারবে না। এটা বড় কথা। তুমি যদি ভাবো যে না না প্ল্যানিং এর হিস্ট্রি আমি পড়বো না, আমি রিসেন্ট শুধু ডেটা পড়ে যাব, আমি গ্যারেন্টি দিচ্ছি পরীক্ষার হলে ওই ডেটা থেকেই কোশ্চেন আসবে, একদমই দিতে পারবে না। কারণ টেকনিক যদি না বোঝো, আগের বেসিক না থাকলে অ্যান্সার হবে না। এটা মাথার মধ্যে রাখ। ওকে। আর নাম্বার 4 এর মধ্যে আমরা ভারতের যে ইন্ডাস্ট্রির আলোচনা করবো, ভারতের যে শিল্প আর ইন্ডাস্ট্রিতে এখন কোন কোম্পানি, কতগুলো নবরত্ন রয়েছে, গুণরত্ন রয়েছে, সেগুলো সম্পর্কে রিসেন্ট ডেটা, ইন্ডিয়ান এগ্রিকালচার, মানে এটা কিন্তু তোমার হচ্ছে জিওগ্রাফি নয়, এগ্রিকালচার থেকে শুরু করে রিসেন্ট কোন জিনিসের ব্যয় করছে ভারত, কোন জিনিস ইম্পোর্ট করছে, অর্থাৎ যাই পড়ো বাবা আজকের দিনে, যাই পড়ো, ইকোনমিক্স, বিশেষ করে ইকোনমিক্স যাই পড়ো, রিসেন্ট ডেটা বাবা ম্যান্ডেটারি, লাগবেই লাগবে। কারেন্ট অ্যাফেয়ার্স ইকোনমিক্স এর সাথে রিসেন্ট ভাবে ঢুকবে, এটা মাথার মধ্যে রাখতে হবে। ওকে। তাহলে এই হচ্ছে আমাদের কম বেশি কোর সিলেবাস, যেটা আমি তোমাদেরকে আলোচনা করে দিলাম। বলো প্রত্যেকে বুঝতে পারলে আমাদের কিভাবে পড়তে হবে সিলেবাস সম্পর্কে? বলে আমি 4টা থেকে 5টা চ্যাপ্টার আমাদের পড়তে হবে ইকোনমিক্স এর, আর বিশেষ কিছু অনেক চ্যাপ্টার রয়েছে, এত কিছু পড়ার কোনো দরকার নেই। মোটামুটি এই 4টে জিনিস, এই 4টে চ্যাপ্টার পড়লে ইকোনমিক্সে হবে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আমাদের হচ্ছে 2019-এর যে ক্লার্কের এক্সাম হয়েছিল, তার কোশ্চেন পেপার আমার কাছে রয়েছে। ঠিক আছে, এখান থেকে আমরা দেখবো যে কিরকম কিরকম কোশ্চেন পড়েছে, তোমরা অ্যান্সার দিবে, যারা পারবে সেগুলো বলবে। প্রথম কোশ্চেন কি বলছে দেখো, যে মহাত্মা গান্ধী তার অহিংস আন্দোলন প্রথম কোথায় শুরু করেছিল? দেখো দক্ষিণ কোর আফ্রিকা। জায়গা থেকে, কোর জায়গা থেকে কোশ্চেন। এবার অনেকে বলবে ভারতবর্ষ, ভারতবর্ষ নয় নিশ্চয়ই, দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকা থেকে। তার মানে দেখো এখানে যে কোশ্চেন, সেটা কিন্তু কোর হিস্ট্রি থেকে কোশ্চেন আসছে। মহাত্মা গান্ধী তার যে অহিংস আন্দোলন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকাতে। এবার এর পেছনে দেখো অ্যান্সার করতে গেলে আমাদের ব্যাকগ্রাউন্ড জানতে হবে, যে মহাত্মা গান্ধী কেন দক্ষিণ আফ্রিকায় গিয়েছিল, দক্ষিণ আফ্রিকায় তাকে মানে কার কথাতে তিনি গিয়েছিলেন, কি করতে গিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকা থেকে তিনি ভারতে ফিরে এসেছিলেন কবে, সেই দিনটাকে প্রবাসী ভারতীয় দিবস বলা হয়। এইসব ঘটনা, দক্ষিণ আফ্রিকায় গিয়ে তিনি যে ন্যাটাল কংগ্রেস গঠন করেছিলেন সেগুলো, তারপর সেখানে কার ডাকে গিয়েছিলেন, আব্দুল্লাহ বলে একজন, তিনি মানে তার ডাকে তিনি গিয়েছিলেন, তিনি একজন লয়ার ছিলেন। তার মানে দেখো কোর জিনিস তোমাদের জানতে হবে। পুরো কোর জিনিস না জানলে তোমরা ভাবছো যে হ্যাঁ এটা তো পড়লেই হয়ে যাবে, পরীক্ষা যখন দিতে যাবে না বাবা, মাথায় কিচ্ছু ঢুকবে না, তখন দেখবে সব ধোঁয়া হয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দক্ষিণ আফ্রিকাতেই কেন অসহযোগ আন্দোলন হলো? কারণ দক্ষিণ আফ্রিকা ব্রিটিশদের, টোটাল যে দক্ষিণ আফ্রিকার উপর ব্রিটিশদের হোল্ড ছিল। এবার এটার জন্য আমাদের কিছুটা হলেও একটু ওয়ার্ল্ড হিস্ট্রি জানতে হবে, কারণ টোটাল আফ্রিকাকে মানে ইউরোপীয়রা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল। তার মধ্যে যে ইংল্যান্ডের টোটাল, যে দক্ষিণ আফ্রিকার উপরে ইংল্যান্ডের টোটাল হোল্ড ছিল, এবং দক্ষিণ আফ্রিকাতে প্রচুর পরিমাণে কিন্তু ডায়মন্ড পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু ডায়মন্ড পাওয়া গেলেও সেই জায়গাতে কি হয়েছিল, ডায়মন্ডের এত থাকলেও কি হয়, সেখানে লোকেরা কিন্তু উন্নত হতে পারেনি। এখান থেকে অনেক রকমের কোশ্চেন আছে, তাহলে বুঝতে পারছো যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু সেদিকে আছে। এবার দেখো একটু কারেন্ট কোশ্চেন, যে ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন করা হয়েছে কাকে? ভারত বাংলাদেশ সীমান্তে কোন বা কাদেরকে মোতায়েন করা হয়? বলতে পারবে কেউ? স্যার বিএসএফ। নিশ্চয়ই। কি হবে? বিএসএফ হবে। দেখো টিবেটিয়ান বর্ডার নিশ্চয়ই হবে না, টিবেট মানে চীন হবে। সিআরপিএফ নয়, ভারতের যে আর্মি সেটা নয়, ভারত বাংলাদেশ এখানে রয়েছে কি বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, অবভিয়াসলি সীমান্ত সুরক্ষা বাহিনী, সেটা জানতে হবে। এবার শুধু দেখো এটা পড়ে নিলেই হবে না, বিএসএফ কবে গঠিত হয়েছিল, আগে কিভাবে নাম ছিল, সিআরপিএফ আগে কি নাম ছিল, এখন কি নাম হয়েছে, এদের ব্যাকগ্রাউন্ড জানতে হবে। এই যে যখন কোশ্চেন করবে না বাবা, তার সাথে সাথে তোমাদের এদের ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু এটা অ্যানালাইসিস করতে হবে। আমি পড়ানোর সময় অবশ্যই অ্যানালাইসিস করে দেবো, কিন্তু তোমাদেরকেও কিন্তু এই দায়িত্ব নিতে হবে। সবসময় সব কোশ্চেন অ্যানালাইসিস হয় না, নিজেকেও কিছু অ্যানালাইসিস কিন্তু করতে হবে। ওকে, দেখো খুব ভালো একটা কোশ্চেন, যে আজকের দিনেও 370 নম্বর ধারার মধ্যে কোন রাজ্যের সাংবিধানিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে 370 ধারা অবলুপ্তির ফলে? এটা নিয়ে কেস হয়েছে। জম্মু কাশ্মীর।
জম্মু কাশ্মীর, এবং দেখো এতদিন এটা আমাদের 2019 হয়েছিল, দেখো সেই সময়ের এই জন্য রিসেন্ট ঘটনা ছিল, এখনো রিসেন্ট ঘটনা, কারণ সুপ্রিম কোর্ট এই জাজমেন্টটাকে টোটালি বলেছে সাংবিধানিক হিসেবে বলে দিয়েছে, কারণ এতে এখন আর কারো কোনো রকমের ডাউট থাকার কথা নয়। জম্মু কাশ্মীর, এবার জম্মু কাশ্মীরকে কবে 370 ধারা দেওয়া হয়েছিল, কিসের ভিত্তিতে দেওয়া হয়েছিল, প্রাইম মিনিস্টার কে ছিল, তখন আমাদের রাষ্ট্রপতি কে ছিল, কত তারিখে জম্মু কাশ্মীরকে স্পেশাল মেজরিটি দেওয়া হয়েছিল, কেন শুধু জম্মু কাশ্মীরকেই দেওয়া হলো, অন্য কোনো রাজ্যকে দেওয়া হলো না কেন, তারও হিস্ট্রি বাবা জানতে হবে। শুধু একটা উত্তর করে দিলেই বাবা হবে না, কিছু না ব্যাকগ্রাউন্ড জানতে হবে। তবে দেখো কোশ্চেন কিন্তু বিশাল কঠিন বা বিশাল কিছু কোশ্চেন নয়, কিন্তু আমরা কিন্তু করতে পারি। ওকে, তার মানে দেখো এখানে আমাদের একটা হিস্ট্রির কোশ্চেন পেলাম, একটা মোটামুটি জিকে টাইপ কোশ্চেন পেলাম, একটা কনস্টিটিউশনের পেলাম। দেখো মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল 30শে জানুয়ারি কোন সালে? 1948। 1948। 1948-এ মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল। এবার এটা সম্পর্কে মহাত্মা গান্ধী দেখো মানে স্বাধীন হওয়ার পরে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল কে? নাথুরাম গডসে, তাই তো? জানি তো না জানি না, তাই তো? তাহলে হ্যাঁ স্যার। কে হত্যা করেছিল সেগুলো সম্পর্কে আমরা জানি, নাথুরাম গডসে হত্যা করেছিল। এবার আমরা এই জিনিসটা তারপরে এই যে নাথুরাম গডসেকে হত্যা করার পরেও কিন্তু এখনো নাথুরাম গডসেকে অনেকে দেশপ্রেমিক বলে। এবার যে গান্ধীজিকে ডেথ বা মারার পেছনে তিনি কেন মেরেছিলেন, এবার তার পেছনে কিছু কারণ, যেগুলো তার যে জবানবন্দি ছিল সেগুলো কিন্তু জওয়াহরলাল নেহরু যতদিন বেঁচে ছিলেন ততদিন নাথুরাম গডসের যে দাদাকে তিনি কিন্তু জেল থেকে বেরোতে দেননি, এবং সেই জন্য তার মৃত্যুর পরে, জওয়াহরলাল নেহরুর মৃত্যুর পরে নাথুরাম গডসের দাদা একটা বই লিখেছে যে হোয়াই আই কিল্ড গান্ধী। সেখানে টোটালি মেনশন করা আছে কেন এগুলো, মানে কেন তিনি গান্ধীজিকে হত্যা করেছিলেন। তো এই ধরনের ব্যাপার যে কে এই বইটার লেখক, হোয়াই আই কিল্ড গান্ধী বইটার লেখক কি, ঠিক আছে, বা নাথুরাম গডসে কে ছিলেন বা তিনি কেন মেরেছিলেন, এইগুলো ধরনেরও কোশ্চেন থাকতে পারে। তোমরা যদি ভাবো একদম সিম্পল কোশ্চেন নাও থাকতে পারে, কোশ্চেনের মধ্যে একটু কিন্তু স্ট্রেন্থ থাকতে পারে, খেয়াল করবে তাহলে। রাফাল চুক্তির মাধ্যমে সরকার যা কিনবে সেটা হচ্ছে কি, রাফাল সম্পর্কে, রাফাল বুঝো যে সামরিক অস্ত্র যেগুলো কেনা হয়, সে রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার কি কিনে থাকে? রাফাল চুক্তি যুদ্ধ বিমান। যুদ্ধ বিমান। যুদ্ধ বিমান। রাফাল, যে রাফাল নিয়ে দেখো একটা কেলেঙ্কারি মানে ব্যাপারগুলো হয়ে থাকে, কেলেঙ্কারি হয়েছে, প্রায়ই হয়, কারণ এই কত টাকায় যুদ্ধ বিমান কেনা হচ্ছে সেই নিয়ে সরকারকে বিভিন্ন কোটেশন বা এসব কিছু দিতে হয়। তো রাফাল বেসিক্যালি কে ফাইটার জেট প্লেন হয়, মানে যেগুলো হচ্ছে যুদ্ধ বিমান। তো এগুলো নিয়ে দেখো প্রথম যে যুদ্ধ বিমান নিয়ে যে কালোবাজারি বলো বা মানে যাকে বলা হয় যে চুরির যে দায়, সেটা কার উপরে এসেছিল প্রথম, যদি কোশ্চেন করে তোমরা বলতে পারবে না, বলতে পারবে? প্রথমে এই রাফাল নিয়ে কোন মানে প্রাইম মিনিস্টার কে ছিল যার বিরুদ্ধে প্রথমে যে রাফাল চুক্তিতে মানে ঘুষ বা অর্থনৈতিক তোরচুপের দাবি উঠেছিল, বা সেই কারণে তার গভর্নমেন্টও ফেল হয়েছিল, বলতে পারবে কেউ? পারবে? স্যার Answer রাজীব হচ্ছে গান্ধী। রাজীব গান্ধী, একদম রাজীব গান্ধী স্যার। এবার রাজীব গান্ধীর সময় কিন্তু অ্যাকচুয়ালি আজকে তোমরা যে হাতে ফোন নিয়ে ঘুরছো তার প্রপার যে মানে যেটাকে বলা হয় স্ট্যান্ডার্ডাইজেশন বা আধুনিকরণ, সেটা কিন্তু রাজীব গান্ধীর জন্যই হয়েছে, সেটা অস্বীকার করতে পারবেন, ঠিক আছে? তো অনেক ব্যাপার আছে, তার মানে আমাদের জানতে হবে যে জিনিসগুলো কি। রাফাল নিয়ে 2000 এখনো গন্ডগোল চলছে, তো সবকিছু ব্যাপার স্যাপার রয়েছে রাফাল ব্যাপারটা, ঠিক আছে? তো রাফালের এরকম কোশ্চেন আসবে, রাফালের প্রথম যুদ্ধ বিমান কত খ্রিস্টাব্দে উড়েছিল? প্রথম ফ্লাইট যদি বলে রাফালের ফার্স্ট ফ্লাইট কবে হয়েছিল? 1986, মানে রাজীব গান্ধী তখন প্রাইম মিনিস্টার ছিল। এই ধরনের কোশ্চেন পড়লে তখন কি করবে? করতে পারবে না। বুঝতে পারছো কোশ্চেন কোন দিকে যেতে পারে? ওকে, দেখো গৌতম বুদ্ধের জন্মস্থান, দেখো একদম কোর, একদম খুব ভেতরের কোশ্চেন, মানে যাকে বলে একদম স্ট্যাটিক পোর্শন। তোমরা যদি ভাবো স্ট্যাটিক ছেড়ে দেবে, এই ধরনের কোশ্চেন ছেড়ে দিতে হবে। গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? লুম্বিনী। কোশ্চেনটা খুব একটু কি হবে, লুম্বিনী না কপিলাবস্তু? স্যার বলবে স্যার দুটোই তো ঠিক, কপিলাবস্তু, লুম্বিনী। কপিলাবস্তু, লুম্বিনী দুটোই তো। লুম্বিনী উদ্যান। তাহলে অ্যান্সার কি করবে? লুম্বিনী। তাহলে লুম্বিনী হবে। না কপিলাবস্তু হবে, ঠিক করে বলো। না না স্যার, লুম্বিনী। কপিলাবস্তু লুম্বিনী জায়গা। দেখো এই জায়গায় অ্যান্সার করার ক্ষেত্রে একটা টেকনিক আমি বলেছিলাম, যারা আমার ক্লাস অলরেডি করেছো তারা জানো অ্যান্সার কি হয়। যে সাপোজ বললো যে তোমার বাড়ি কোথায়,
তুমি বললে আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর, ঠিক আছে? আবার বললো তোমার বাড়ি কোথায়, তুমি বললে ওয়েস্ট বেঙ্গল। কোনটা ঠিক, মেদিনীপুর ঠিক না ওয়েস্ট বেঙ্গল ঠিক? দুটোই ঠিক, কিন্তু বলতে হবে কোথায় মেদিনীপুর, কারণ মেদিনীপুর বেশি এক্সাক্ট। বোঝা গেছে? সেই কারণে নেপালে, এবার যদি অপশনে নেপাল থাকতো তাহলে নেপালও হতো না, তাহলে নেপালের কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে নেপালের গৌতম বুদ্ধের জন্ম। ঠিক আছে? এবার এর পেছনে ডিটেলস আছে, কোশ্চেন এরকমও দেখো, এটা পড়ছে মানে অন্য কিছু হবে না সেটা না, এখান থেকে কোশ্চেন পড়তে পারে যে গৌতম বুদ্ধ কোন বংশে কোন ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছে। শাক্য ক্ষত্রিয় বংশে। তার পিতার নাম কে ছিল, শুদ্ধোধন থেকে শুরু করে সবকিছু ব্যাপার। মাতা কে ছিল, প্রথম কোন কত বছর বয়সে তিনি বোধি লাভ মুখ্য লাভ করেছিলেন, এই ধরনের কোশ্চেনও দিতে পারে। তার মানে স্ট্যাটিক পোর্শনও বাবা আমাদের করতে হবে। আচ্ছা, বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম কোন জেলায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুর। কি হবে? বীরসিংহ পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর জেলা, অবশ্যই পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে আমাদের হচ্ছে এর জন্ম হয়েছিল, আমাদের কি বলে বিদ্যাসাগরের জন্ম হয়েছিল। এবার এই জায়গায় হুগলি টুগলি ভাববে না, তার কারণ কি, একটা ব্যাপার ছিল যে একবার বিদ্যাসাগর যে নদী পেরিয়ে তার বাড়িতে এসেছিল। কোন নদী পেরিয়ে এসেছিল বিদ্যাসাগর মনে আছে, তার মায়ের আদেশ পালন করতে? দামোদর। দামোদর নদী, জানিস তো না শুনি? তাহলে দামোদর নদী বলা মানে কি, দামোদর নদী ক্রস করে কলকাতা থেকে আসা মানে কি, আমরা মেদিনীপুরে এন্টার করছি। ঠিক আছে? তার মানে অবশ্যই বিদ্যাসাগরের জন্মভূমি মেদিনীপুরেই হবে, হাওড়া হুগলি নদী এসব জায়গায় হবে না, কারণ হাওড়া পেরিয়ে মেদিনীপুরে এন্টার করতে হবে। ঠিক আছে? তার মানে জিনিসগুলো বুঝতে পারলো, এইভাবে অ্যান্সার আমরা করতে পারি। ওকে, এবারে বিদ্যাসাগরের দেখো জন্ম ডেট, কবে জন্ম হয়েছিল, কবে মৃত্যু হয়েছিল, তার পিতার নাম মাতার নাম, এগুলো রাখতে হবে, কারণ এই ধরনের কোশ্চেনও কিন্তু এসে থাকে। এবার দেখো এবার দেখো কিছু দেখো স্ট্যাটিক পোর্শনও থাকে। নিম্নলিখিতের মধ্যে কি হচ্ছে মুষ্টিযোদ্ধা? মুষ্টিযোদ্ধা মানে যাকে বলে রেসলার। কে রেসলার? কে রেসলার বলো? মঞ্জু রানী। আচ্ছা, বাকিদের কে কে বলো? দীপা কর্মকার কি করে? অ্যাথলেটিক্স। জিমন্যাস্টিক। জিমন্যাস্টিক। ঠিক আছে, জিমন্যাস্টিকের সাথে যুক্ত। হ্যাঁ ঠিক আছে, ওটাও অসুবিধা নেই। মঞ্জু রানী কি করে? মঞ্জু রানী বক্সার, তাই না? তাহলে অ্যান্সার হয়ে গেল, মঞ্জু রানী বক্সার। এবার দেখো তোমরা এখানে কি করো, উত্তর পেয়ে গেলে ব্যাস সঙ্গে সঙ্গে তোমরা কি করলে, বেরিয়ে চলে গেলে, না না উত্তর পেয়ে গেছি শেষ। দেখো তোমরা সঙ্গে সঙ্গে কি ভুলটা করলে, তোমরা বাকি অপশন গুলো কিন্তু দেখলে না যে অ্যান্সার কি আছে। তোমাদের কিন্তু জানতে হবে যে চাঁদরাম, চাঁদরাম কে, বুঝতে পারবে চাঁদরাম কে? কোন খেলার সাথে যুক্ত চাঁদরাম? চাঁদরাম তিনি একজন অ্যাথলিট। ঠিক আছে, মানে যে দৌড়ায়, যে তোমার হচ্ছে অ্যাথলিট মানে দৌড়বাজ, অ্যাথলিট। দিব্যেন্দু বড়ুয়া কি করে? স্যার দিবেন্দু বড়ুয়া কি দাবা? বলো। অবভিয়াসলি দাবা, অর্থাৎ গ্র্যান্ড মাস্টার। অর্থাৎ বুঝতে পারছো যে তোমাদের কিন্তু জানতে হবে যে অন্যান্য ব্যক্তিরা কি করে। অর্থাৎ যখন এরকম কোশ্চেন সলভ করবে, আমি তোমাদের এই টেকনিক গুলো শেখাচ্ছি, যখন সলভ করবে শুধুমাত্র উত্তর কি হলো পড়ে চলে গেলাম সেরকম নয়, বাকি অপশন গুলো সম্পর্কেও কিন্তু আলোচনা করবে, যে কোথায় কি হচ্ছে, মানে কে বাকিগুলো কি, সেই অপশন গুলো সম্পর্কেও কিন্তু করবে, নাহলে কিন্তু খুব গন্ডগোলের মধ্যে পড়বে। ওকে, বোঝা গেল আশা করি। আচ্ছা, জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন? জয়দীপ মুখার্জি। ফুটবল। কি হবে? ফুটবল। বাকিটা কি বলছো? জয়দীপ মুখার্জি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল বললে তো বলতে হবে কোন সময় খেলেছিল ফুটবল জয়দীপ মুখার্জি? তিনি ভারতের একজন টেনিস প্লেয়ার।
ঠিক আছে, মাথায় থাকবে। জয়দীপ মুখার্জি ইন্ডিয়ার একজন টেনিস প্লেয়ার। তাহলে বুঝতে পারছো যে কোশ্চেন কিন্তু দেখো, এখন যদি বিরাট কোহলি বলতো আমরা অ্যান্সার করে দিতাম, কিন্তু আমাদের পক্ষে এই সমস্যা কি, আমরা টেনিস বলো ব্যাডমিন্টন বলো এইসব খেলা দেখিনি। তো অবশ্যই ক্রিকেট ফুটবল, ফুটবলে হয়তো কিছু দিতে পারে, ক্রিকেট থেকে কোশ্চেন আসবে না, একদম চোখ বন্ধ করে ধরে রাখতে হবে, কোনো সমস্যা নেই। Okay? আচ্ছা, এবার দেখো, নিম্নলিখিত কোন নদী ভারত বাংলাদেশ সীমান্ত রেখা অতিক্রম করে না? দামোদর। বল। দামোদর। দামোদর কি বাংলাদেশে যে গিয়েছে দামোদর নদী, তাই না? গঙ্গা গিয়েছে, দেখো কোনটা কোনটা গিয়েছে আমরা জানি, গঙ্গা গিয়েছে, কারণ গঙ্গা ভারত থেকে তো মুর্শিদাবাদে পরে ভাগ হয়ে গেছে। তিস্তা তো বাবা গিয়েছে, আত্রেয়ীও গিয়েছে, কিন্তু দামোদর নদী দেখো বাংলাদেশে নিশ্চয়ই যায়নি। দামোদর আমাদের এর মধ্যেই এন্ড হয়েছে, তাহলে দামোদর অ্যান্সার হবে। বুঝতে পারছো অ্যান্সার কিভাবে করবে, বুঝতে পারছো? ভালো করে এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে যে কোন জায়গায় কি ব্যাপার হয়েছে, এগুলো মাথার মধ্যে রাখতে হবে, অ্যানালাইসিস করতে হবে। আর যদি কোনো ডাউট হয়, সঙ্গে সঙ্গে কি করবে, তোমাদের যদি মনে হয় না এটা মনে হচ্ছে না এটা হবে, গুগল প্রত্যেকের কাছে আছে, দামোদর নদী কোথা থেকে কোথায় বয়েছে তার প্রপার ম্যাপ গুগলে সার্চ করলে তোমরা ম্যাপ দেখতে পেয়ে যাবে। তখন দেখে নেবে যে দামোদর নদী কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত গিয়েছে, গুগলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ বাবা যা হবে, কোশ্চেন, সমস্ত কোশ্চেন যখন প্র্যাকটিস হবে, তারপরে সেই কোশ্চেন নিয়ে কিন্তু বাবু কাটাছেড়া করতে হবে। যদি কাটাছেড়া না করো, এক্সাম মানে কোশ্চেনের কিন্তু ডেপথ বুঝতে পারবে না, বা সেই কোশ্চেন কতটা মানে গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু বুঝতে পারবে না। আচ্ছা, পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহারে নিষিদ্ধের কথা বলা হচ্ছে? সিম্পল কোশ্চেন, কি হবে? প্লাস্টিক ব্যাগ। প্লাস্টিকের ব্যাগ। প্লাস্টিক। এটা প্রত্যেক বছর একটা করে হুজুগ ওঠে যে প্লাস্টিকের ব্যাগ বন্ধ, প্লাস্টিকের ব্যাগ বন্ধ, বছরের প্রথমে হুজুগ ওঠে, তারপরে আবার কি হয়, দুদিন পরে যেই কে সেই। কারণ বাংলা মানে ভারতীয়রা তো বাবা, ভারতীয় বলাটাও ভুল, মানুষ তো বাবা কমফোর্টের বাইরে যেতে চায় না, ঠিক আছে? মানুষের কমফোর্ট চাই, তার জন্য যা যাই হয়ে যাক বাবু, আমার কমফোর্ট চাই। প্লাস্টিকের ব্যাগ, সিম্পল, এই ধরনের কোশ্চেন করতে পারবো। নিম্নলিখিত কোন দেশটি সার্কের সদস্য নয়? সার্ক। সার্ক মানে এখানে আবার কোনো ইয়েটে নয়, তোমার কোনো মানে হাঙর টাঙ্গর নয়, ঠিক আছে? সার্ক। হেডকোয়ার্টার কোথায় নেপাল। সার্কের? হেডকোয়ার্টার রয়েছে নেপালে, হেডকোয়ার্টারই তো বাবা নেপালে রয়েছে, কাঠমান্ডু, নেপালের কাঠমান্ডু। কাঠমান্ডুতে হেডকোয়ার্টার রয়েছে। হ্যাঁ, ওটা ভুল হয়ে গেছে। কাঠমান্ডুতে রয়েছে নেপালের তার মানে অবশ্যই নেপাল নিশ্চয়ই উত্তর হবে না, যেখানে হেডকোয়ার্টার রয়েছে সে তো না বাবার স্যার, ওটা মেম্বারই ভুল হবে। হয়ে গেছে। তাই তো, তাহলে কি হবে, সার্কের মেম্বার, সার্কের মধ্যে কোন কোন কান্ট্রি রয়েছে? বলো কি হবে, এখনো ভাবতে হচ্ছে, দেখেছো কত সহজ কোশ্চেন, তোমরা উত্তর দিতে পারছো না, নিজেদের অবস্থাটা দেখো। সার্কের মেম্বার শ্রীলঙ্কা। তোমরা জানো, শ্রীলঙ্কা, তাই তো? অ্যান্সার হবে শ্রীলঙ্কা, তাই তো? কতটা খারাপ অবস্থা দেখো, অ্যান্সার হবে মায়ানমার। মায়ানমার। মায়ানমার মেম্বার আছে কি? মায়ানমার কি সার্কের মেম্বার বলো? তাহলে ভুল ভুল করছো কেন? সার্কের মধ্যে কে কে রয়েছে? বাংলাদেশ রয়েছে, ঠিক আছে, তারপর শ্রীলঙ্কা রয়েছে, নেপাল রয়েছে, এছাড়া কে রয়েছে? পাকিস্তান রয়েছে, আর কে রয়েছে? ইন্ডিয়া রয়েছে, পাকিস্তান রয়েছে, ইন্ডিয়া রয়েছে, মলদ্বীপস রয়েছে, মালদ্বীপ রয়েছে, মালদ্বীপস রয়েছে, তারপরে কি রয়েছে? নেপাল, ভুটান রয়েছে, ঠিক আছে, আর হচ্ছে আমাদের কে রয়েছে? আফগানিস্তান রয়েছে। কতগুলো দেশ হলো? 1 2 3 4 5 6 7 8। আর হচ্ছে কি আরো আরো রয়েছে, সাউথ কোরিয়া রয়েছে, সাউথ কোরিয়া রয়েছে, ইরান রয়েছে, ঠিক আছে, সরি ভুল বললাম, আফগানিস্তান রয়েছে, আফগানিস্তান পর্যন্ত রয়েছে। এগুলো রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান আর আফগানিস্তান রয়েছে। আর মায়ানমার রয়েছে আমাদের অবজারভারের মধ্যে। অবজারভার দেশ মানে যারা হচ্ছে পর্যবেক্ষক দেশ হয়, এরকম পর্যবেক্ষক দেশের মধ্যে কিন্তু আমাদের মায়ানমার রয়েছে। এরকম আরো অনেক দেশ রয়েছে যারা পর্যবেক্ষক, মানে তারা নজর রাখার জন্য দেখবে। আমাদের মায়ানমার রয়েছে, চীন রয়েছে,
জাপান রয়েছে, যুক্তরাষ্ট্র রয়েছে, ইউকে রয়েছে, সাউথ কোরিয়া, ইরান, মরিশাস, অস্ট্রেলিয়া আর ইউরোপিয়ান ইউনিয়ন। এরা পর্যবেক্ষক, এটা কিন্তু মেম্বার নয়। আমাদের মানে থাকবে জিনিসগুলো। তার মানে দেখো, সার্ক সম্পর্কে ভাবে জানতে হবে। এখান থেকে এই কোশ্চেন আসবে যে এততম সার্কের 2023 সালে সার্কের অধিবেশন কোন দেশে হয়েছিল, সার্কের যে অধিবেশন কোন দেশে হয়েছিল, এই ধরনের কোশ্চেন পড়বে। তাহলে বুঝতে পারছো যে জিনিসগুলো, কোশ্চেন গুলো কি ধরনের হতে পারে, আইডিয়া করতে পারছো প্রত্যেকে কি হতে পারে? ক্লিয়ার? প্রত্যেকে বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ও ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে তোমাদেরকে এই কোশ্চেন তোমাদের কাছে অলরেডি আছে, যদি না থাকে আমি গ্রুপে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা এগুলো সলভ করবে। ঠিক আছে, তোমরা এগুলো সলভ করবে, দেখবে, একটু অ্যানালাইসিস করবে। ঠিক আছে, আমি পরের দিন তোমাদের যে ক্লাস রয়েছে সেখানে আমি প্রথমে যে ইন্ডিয়ান হিস্ট্রিটা শুরু করব। তো ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে আমি আগেই বলে দিয়েছি, আমি বেসিক জিনিসগুলোকে খুব ফাস্টলি ডিসকাস করব, খুব ফাস্ট ভাবে আলোচনা করব। অর্থাৎ পরের দিন আমি একদম প্রথমে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এবং তার সাথে সাথে ভেদিক সিভিলাইজেশন দুটো একসাথে ডিসকাস করব। ঠিক আছে, এবং আলোচনা করবো, এবং তার সাথে সাথে আমি যদি পসিবল হয় এমসিকিউ ডিসকাস করব। আর যদি এমসিকিউ না হয় তাহলে কি হবে, প্রথমে ইন্দাস ভ্যালি আলোচনা করব, ভেদিক আলোচনা করে দেবো। পরের দিন প্রথমে এর এমসিকিউ ডিসকাস করব, তারপর যে পরের টপিক সেটা করব। এইভাবে টোটাল জিনিসটা কিন্তু আমরা সিলেবাসটা আমরা এন্ড করব। ওকে, তো তোমাদের একটা দায়িত্ব থাকবে যে প্রত্যেকে কিন্তু মানে ভালো করে এই পড়াশোনাটা শুরু কর। যে বই আছে, বা দেখো বইয়ের মধ্যে তোমরা যে কোনো বই, ধরো জীবন মুখোপাধ্যায় হিস্ট্রির জন্য যদি পড়ো, জীবন মুখোপাধ্যায়ের বই দেখো, প্রত্যেকের আলাদা আলাদা অথরের বই আছে। তবে একসাথে যদি তোমরা পড়তে চাও যে স্যার একটা বই আমি পড়বো, অনেকগুলো বই পড়তে স্যার কিনতে অসুবিধা আছে, আমি একটা বই পড়বো, তাহলে একটা বই হলে সব থেকে ভালো বই হচ্ছে ক্র্যাক ডব্লিউবিসিএস। ক্র্যাক ডব্লিউবিসিএস এর বই, এটা কখনো এই মাথায় করবে না যে স্যার আমি তো ডব্লিউবিসিএস দিচ্ছি না, তাহলে কেন ক্র্যাক ডব্লিউবিসিএস কিনবে। ক্র্যাক ডব্লিউবিসিএস মানে এই নয় যে তোমরা শুধু ডব্লিউবিসিএস এর পরীক্ষা দিবে বলে ক্র্যাক ডব্লিউবিসিএস কিনবে। মানে ক্র্যাক ডব্লিউবিসিএস এর উদ্দেশ্যই এটা হচ্ছে যে এখানে তুমি সমস্ত সাবজেক্টের একটা বেসিক আইডিয়া বা বেসিক জিনিসগুলো পেয়ে যাবে। বুঝতে পারলাম প্রত্যেককে? এবার তার বাইরে যদি এক্সট্রা আলোচনা বা এক্সট্রা জিনিস করতে চাও, তার জন্য দেখো প্রত্যেকের তরুণ গোয়েল আছে, তরুণ গোয়েল পড়তে পারো। ঠিক আছে, অথবা অন্যান্য যেসব তোমার হচ্ছে সিংহানিয়া আছে, সিংহানিয়াও পড়তে পারো। ঠিক আছে? অনেক বই আছে, সেগুলো পড়তে পারো, কোনো সমস্যা নেই। ওকে, বলো সবার টপিক ক্লিয়ার? মোটামুটি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমি এটা পিডিএফটা তোমাদের এটার পরের শিফটে দিয়ে রাখছি, তোমরা সলভ করে রাখবে। যদি কোনো কোশ্চেন নিয়ে ডাউট হয় যে হচ্ছে স্যার এই কোশ্চেনটা পাচ্ছি না বা এই কোশ্চেনটা হয়নি, এটা একটু আলোচনা করে দিন, তাহলে আমাকে বলবে, আমি সেই কোশ্চেনগুলো আলোচনা করে দেবো। কিন্তু তোমাদের দায়িত্ব থাকবে তোমরা কিন্তু গুগল থেকে বা যে কোনো জায়গা থেকে খুঁজে এর সলিউশন তোমরা করে রাখবে। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক আমি দিয়ে রাখছি। ওকে, চলো, বোঝা গেছে?